ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৈষিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 206তম পর্ব। নিবেদিতাকে নিয়ে আমার গর্ব, আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা একটি একটি পর্বের মাধ্যমে সেটি আপনাদের কাছে পৌঁছে দিতে গিয়ে আমি নিজে নিবেদিতার জীবনকে নতুনভাবে দেখার সুযোগ পেয়েছি। শুধু কোনো একটি দৃষ্টিকোণ থেকে নয়, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নিবেদিতাকে আবিষ্কার করার চেষ্টা করেছি। এই অফুরন্ত সাগরের দুয়ারে বা তীরে দাঁড়িয়ে গভীরতা অনুভব করার চেষ্টা যখনই করেছি, ব্যর্থ হয়েছি। যখনই তার ভেতরে ঢুকেছি তখনই দেখেছি তার কত গভীরতা। যত এগিয়েছি তত তার গভীরতার স্বাদ আমাকে গভীর থেকে গভীরতমের দিকে আকর্ষণ করেছে। নিবেদিতার বৈশিষ্ট্য এইটাই। নিবেদিতা আমাদের কাছে ধরা দিয়েছে কেবলমাত্র কিছু লেখিকা বা স্বামী বিবেকানন্দের অপ্রকাশিত বেশ কিছু পত্র। তৎকালীন সংবাদপত্রের দৃষ্টিকোণ থেকে যদি সেগুলিকে বিচার করা যায় বা দেখা যায়, তখন হয়তো কিছুটা উপলব্ধি করা যেতে পারে। নিবেদিতা সম্পর্কে আরও কিছু তথ্য আমরা জানতে পারি, যদিও সব সম্ভব নয়। এক গভীর সাগর, যত এগিয়েছি তত অনুভব করেছি। আমার একজন ঐতিহাসিকের কথা মনে পড়ছে, গীতশ্রী বন্দ্যোপাধ্যায়। উনি নিবেদিতার তৎকালীন সংবাদ মাধ্যমে নিবেদিতাকে নিয়ে কীভাবে বিভিন্ন প্রকাশ ঘটিয়েছেন, তার চারিত্রিক, তার চিন্তাভাবনা এবং তার সামাজিক প্রতিষ্ঠার স্বাদ গীতশ্রী দেবী চয়ন করে তৎকালীন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়াতে, যদিও তখন অনেক মিডিয়ার প্রভাব কম ছিল, এখন যেমন প্রতি ক্ষেত্রে আমরা মিডিয়ার একটা ভূমিকা দেখি, তখন ইলেকট্রনিক মিডিয়া এত বেশি প্রাধান্য পেত না মানুষের মনে এবং এত প্রকাশও ছিল না মিডিয়ার। মুহূর্তে মুহূর্তে যখনই প্রয়োজন মিডিয়া এসে হাজির হয়ে যায়, কিন্তু তখন ওই কাগজ ছাড়া আর তো কোনো আমাদের পাওয়ার রাস্তা ছিল না, বা প্রমাণতার সাক্ষী আর কিছু ছিল না। নিবেদিতা এদেশে এসার পর থেকে আমরা দেখব, এসে পৌঁছানোর পরেই এখানকার পত্রপত্রিকা তার সম্পর্কে লেখালেখি শুরু করে দিয়েছিল বিভিন্নভাবে। কারণ তিনি নিজেও তো লেখিকা হিসাবেই পরিচিতি লাভ করেছিলেন লন্ডনে বিভিন্ন পত্রিকাতে। তার আগমন স্বামী বিবেকানন্দের আশ্চর্য কীর্তির দৃষ্টান্ত বলে মন্তব্য করে ইন্ডিয়ান মিরর পত্রিকা বেশ কিছু নতুন তথ্য আমাদের তখন দিয়েছিল। নিবেদিতা কালাতিপাত না করে কর্মযজ্ঞে ব্রতী হলেন। তার সেই কর্মব্যস্ত জীবনে যে এদেশের জনমানসে বিপুল উত্তেজনার সঞ্চার করেছিল, তার প্রমাণ সেকালের একমাত্র প্রচার মাধ্যম পত্রপত্রিকার নিয়মিত তার সম্পর্কে সংবাদ পরিবেশন করেছেন। আসলে স্বামী বিবেকানন্দের আশ্চর্য কীর্তির দৃষ্টান্ত বলে মন্তব্য করে ইন্ডিয়ান মিরর পত্রিকা আসল রহস্যটা কিছুটা উদ্ঘাটন করার চেষ্টা করেছেন। বিদেশি শাসন, শোষণ, তৎসহ ভাবগত আধিপত্যে নিষ্পেষিত নির্বীর্য ভারতবাসীকে আত্মশক্তিতে বলীয়ান করে তোলার সাধনা যে ইঙ্গিত তিনি পেয়েছিলেন গুরুর কাছ থেকে, না, গুরুর সেই ওঠো জাগো মন্ত্রকে বাস্তবে রূপায়িত করার মাধ্যম হলো নিবেদিতার ভাষণ এবং
বজ্রদীপ্ত তেজোদ্দীপ্ত ভাষায় যুব সমাজকে চাবুক মেরেছেন তার গুরুর মতনই, এবং অনেক ভালোবাসার মধ্যে আবার মাঝে মধ্যেই তার নতুন জীবন দর্শনের চরিত্রের অন্য প্রকাশও আমরা খুঁজে পাই। নিবেদিতা আসলে সমকালীন সামাজিক, আঞ্চলিক এবং সর্বভারতীয় দৈনিক পত্র পত্রিকা সাগ্রহে তার ভাষণের স্থান, কাল, বিষয়ের অগ্রিম বিজ্ঞপ্তি এবং পরে তার পূর্ণাঙ্গ অথবা সাংকেতিক বিবরণ প্রকাশ করত। নিঃসন্দেহে বলা যেতে পারে নিবেদিতা ভারতের আকাশে বাতাসে তার বাণী ও ভাবের অনুরণন ঘটানোর কাজে মুখ্য ভূমিকা নিয়েছিল সংবাদ মাধ্যমগুলো, এবং সেই দৃষ্টিতেই বলা যেতে পারে এদেশের নিবেদিতার ত্রয়োদশবর্ষীয় জীবন ইতিহাসের আকরিক তথ্যাগারের দায়িত্ব পালন করেছে তারা। আসলে তখন তো মিডিয়া তো জাগ্রত ছিল না, বা এত বেশি প্রকাশ অন্য কোনো ইলেকট্রনিক্স মিডিয়াকে তখন পাইনি আমরা, শুধু কাগজই ভরসা ছিল। ভারতে আসার আগে যেমন স্বদেশী সংবাদ মাধ্যমের লেখিকা রূপে তার একটা খ্যাতি অর্জিত হয়েছিল, তিনি নিজের পরিচয় দিয়েছেন লন্ডন জার্নালিস্ট। এইভাবে তিনি ইংল্যান্ডের পত্রপত্রিকার জগতে কিন্তু একটি পরিচিত নাম। ভারতবর্ষে আসার আগে সেটা তিনি এস্টাবলিশ করে ছেড়েছিলেন। সেই জন্যই বোধহয় নিজের পরিচয় দিয়েছেন লন্ডন জার্নালিস্ট বলে। ইংল্যান্ডের বিখ্যাত সাময়িক পত্র রিভিউ অফ রিভিউজ এর সম্পাদক উইলিয়াম স্টেড তাকে সাংবাদিক জীবন গ্রহণের লোভনীয় প্রস্তাব দিয়েছিলেন। তার প্রস্তাবিত ঐতিহাসিক জ্ঞান, অসাধারণ বাগ্মিতা এবং রচনা শক্তি তিনি ভারতের সেবায় লাগিয়েছিলেন। এইটাই আমার উপলব্ধি। সংবাদ মাধ্যমে কাজ করার সুবাদে লন্ডনে বহু সাংবাদিক, বহু ইতিহাসের তিনি সংস্পর্শে এসেছেন এবং সেই ইতিহাসকে তন্ন তন্ন করে তিনি খুঁজেছেন, এবং তার মনে হয়েছিল যে এগুলোই বোধহয় ভারতের সেবায় তার কাজে লাগবে। তার মনে হয়েছিল ভাষণ এবং লেখার মাধ্যমে জাতীয়তার আদর্শ প্রচারের সম্ভাবনা বেশি। তার অন্যতম জীবনীকার স্বামী মুক্তিপ্রাণাজির মতে ইহাও এক অপূর্ব সাধনা, ইহাও এক অপূর্ব দর্শন। সত্যি সাধনা। অচিরেই তিনি অনেক পত্রপত্রিকার নিয়মিত লেখিকা হয়ে উঠেছিলেন। কলকাতাতে আসার পরও আমরা দেখব ইন্ডিয়ান মিরর পত্রিকাতে নিজে লিখছেন, অরবিন্দের বিশেষ করে কর্মজীবন পত্রিকায় সেখানে তিনি সম্পাদকীয় ভূমিকাতেও মাঝে মধ্যে অবতীর্ণ হয়েছেন অরবিন্দের অনুপস্থিতিতে। অর্থাৎ তার যে চিরাচরিত সংবাদ মাধ্যমের প্রতি একটা প্রীতি, সৌহার্দ্য এবং নিজের সংবাদ মাধ্যমের সাথে যে সখ্যতা, সেটা প্রকাশ পেয়েছে কর্মযোগিনী পত্রিকার সম্পাদকের কলমের মধ্যে। সমাজকে বুঝতেই দেয়নি অরবিন্দের অনুপস্থিতিতে কীভাবে সে পত্রিকা মানুষের পক্ষে গ্রহণযোগ্যতা এনে দিয়েছিল। তার সুললিত ভাষায়, তার কাব্যিক ছন্দে বা তার গভীর চিন্তার ফলশ্রুতির প্রকাশ ঘটেছে। কখনো ইন্ডিয়ান মিরর পত্রিকায়, কখনো যুগান্তরের অমৃতবাজার পত্রিকায়, কখনো বা তিনি প্রকাশ করেছেন কর্মযোগের পত্রিকায়। অরবিন্দের বিভিন্ন পত্রিকাগুলিকে তিনি খুব সমাদরের সাথে দেখেছেন। এক জায়গায় বলা হচ্ছে নিবেদিতার যে অনন্য সাধারণ প্রবন্ধগুলো প্রকাশ করতে আগ্রহী বিভিন্ন পত্রপত্রিকা যারা সম্পাদকীয় মণ্ডলীর মধ্যে ছিলেন, বিশেষ করে তখন কলকাতা থেকে যে ইংরেজি একটি পত্রিকা খুব মর্যাদার সাথে জনসমাজে
গৃহীত হয়েছিল সেটির নাম স্টেটসম্যান পত্রিকা। তার সম্পাদক ছিলেন কিন্তু কোনো বাঙালি নয়, কলকাতা থেকে প্রকাশিত সেই পত্রিকার সম্পাদক র্যাডক্লিফ, তিনি কিন্তু নিবেদিতার একবারে খুব কাছের, এবং সেই স্টেটসম্যান পত্রিকাতেও কিন্তু নিবেদিতাকে আমরা বিভিন্ন লেখার প্রকাশ ঘটাতে দেখেছি। এবং সম্পাদকীয় প্রবন্ধ থেকে পুস্তক পর্যালোচনা, ব্যক্তিবিশেষের মরণোত্তর প্রশস্তি সহ সাম্প্রতিক যে রাজনৈতিক ঘটনাগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষ ফলাফলের বিশ্লেষণ, ভারতের রীতিনীতি, চিরাচরিত ধর্মীয় সামাজিক রীতিনীতিগুলোর বৈশিষ্ট্যের ব্যাখ্যা, সর্বক্ষেত্রেই কিন্তু নিবেদিতা ছিলেন সিদ্ধহস্ত। ভাষণগুলোর মূল তত্ত্ব ছিল কিন্তু জাতীয়তাবাদী আদর্শের প্রচার, যুব শক্তিকে আত্মবলে বলীয়ান হয়ে ওঠার আহ্বান, এবং বলা বাহুল্য ঔপনিবেশিক শাসনের নগ্ন রূপ ও তার বিষময় পরিণতির উদ্ঘাটন। কলকাতায় আসার কিছু পরেই 11ই মার্চ স্টার থিয়েটারে আয়োজিত সভায় তিনি দীপ্ত কণ্ঠে বলেছিলেন, আই এম হেয়ার টু নাইট টু সাউন্ড এ নোট অফ নো ডাউট, নো ফিয়ার, নো উইকনেস, নো ফেলিওর, and no hesitation. Whatever, I am here tonight to sound a note of infinite joy and victory. I say with all sincerity, it is all hope and strength. We know that we will win and shall not fail. ভারতে তার এই প্রথম বক্তৃতায় তিনি প্রাচ্য এবং পাশ্চাত্য মতবাদের আলোচনা করেন, এবং স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যবাসীর কাছে যে উচ্চ তত্ত্বের সন্ধান দিয়েছেন তা অতি প্রাণোচ্ছল ভাষায় বর্ণনা করেছেন নিবেদিতা। সেই সঙ্গে রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য আদর্শ তিনি সুনিপুণভাবে ব্যাখ্যা করেছেন। এই বক্তৃতা শুনে স্বামীজি খুশি হয়ে সেদিনের স্টার থিয়েটারে বলেছিলেন, এরপর দেখবি কার্যকরী শক্তি। তিনি শশী মহারাজকে লিখেছিলেন, মিস নোবেলের মতো মেয়ে সত্যই দুর্লভ। আমার বিশ্বাস বাগ্মিতায় সে শীঘ্রই বা অনতিবিলম্বেই মিসেস বেসান্তকে ছাড়িয়ে যাবে। স্বামীজির ভবিষ্যৎবাণী অক্ষর অক্ষরে প্রতিফলিত হয়েছিল। তার প্রমাণ আজকে আমরা এই সাহিত্য জগতে প্রবেশ করলে বা সাহিত্য জগতের সন্তরণের মধ্যে আমরা যদি এগিয়ে যাই, সেগুলো অবশ্যই খুঁজে পাব। অবশ্য যাদের এ সম্পর্কে আগ্রহ থাকবে। 11ই এপ্রিল হিন্দু পত্রিকার সভায় ওই বছরই 1898 খ্রিস্টাব্দে, যে বছর নিবেদিতা এসেছিলেন, বিবরণ সহ বক্তৃতার প্রতিলিপি প্রকাশ করা হয়। তার বক্তৃতার বৈশিষ্ট্য ছিল বক্তব্য তীক্ষ্ণ ও প্রাণবন্ত, ভাষা জ্বালাময়ী এবং উদ্দীপনাময়। শ্রোতাদের মনে তা প্রেরণার জীবনকাঠি ছুঁয়ে দিত। 1899 খ্রিস্টাব্দের 11ই এপ্রিল হিন্দু পত্রিকায় প্রতিবেদন অনুসারে বিডন স্ট্রিটের ক্লাসিক থিয়েটারে বাংলায় প্লেগ মহামারী ও বস্তি বিশোধন কাজে ছাত্রদের কর্তব্য সম্পর্কে তার জ্বালাময়ী ভাষণ শেষ হওয়া মাত্রই বহু ছাত্র এগিয়ে এসে স্বেচ্ছাসেবী তালিকায় নাম দেয়। সেদিনে বক্তা ছিলেন উনি, সভাপতি ছিলেন স্বামী বিবেকানন্দ। সেই বক্তৃতায় ক্লাসিক থিয়েটারে যে ভাষণ তিনি দিয়েছিলেন, বাগবাজারে একা ঝাঁটা বালতি হাতে রাস্তায় নেমে পড়া নিবেদিতা তথা বিদেশিনী ওই মহিলা যেন নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হলেন, এবং তাকে ফলো করছে কলকাতার এই সম্ভ্রান্ত বংশীয় বা রাস্তার ধারে বসে থাকা গ্রসিপ করা যুব সমাজ, যারা সমাজে বাস করে, সমাজের ভালো মন্দ বিচার করে, কিন্তু ভালো মন্দের
অংশীদার হওয়ার চেষ্টা করেন না। নিবেদিতা তাদেরকে বাধ্য করেছেন ওই প্লেগের সময় সামাজিক ব্যাধি থেকে মুক্ত হওয়ার কাজে তাদেরকে উদ্বুদ্ধ করা, এবং যুব সমাজ বাধ্য হয়েছিলেন তাকে ফলো করতে, রাস্তায় নেমে নিবেদিতাকে সহযোগিতা করতে। নিবেদিতা বুঝেছিলেন তার গুরুর এবং তার ইচ্ছে যুব সমাজই পারবে প্রতিফলিত করতে। তার বিশ্বাস গুরুর মতনই ছিল এবং আলটিমেটলি সেদিকেই তিনি এগোবার চেষ্টা করেছেন। 1899 খ্রিস্টাব্দের ওই 21 এপ্রিল হিন্দু পত্রিকায় প্রতিবেদন অনুসারে বিডন স্ট্রিটের কথা যেমন উল্লেখ রয়েছে, এবং ওই বস্তির বিশোধন কাজে ছাত্রদের কর্তব্য সম্পর্কে তার ভাষণে যে প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়, স্বেচ্ছাসেবীর তালিকা ক্রমশ বাড়তে থাকে। মহামারী প্রতিরোধের প্রয়োজনে অর্থ সাহায্যের জন্য নিবেদিতা আবেদন ব্যর্থ হয়নি। 5 এপ্রিল ইংরেজি সংবাদ মাধ্যমগুলোতে সেটা ভালো করে প্রচারিত হয়েছিল, সেটা আমরা লক্ষ্য করেছি। 26 ফেব্রুয়ারি 1904 খ্রিস্টাব্দে কলকাতার বিডন স্ট্রিটে যেমনভাবে ওই ক্লাসিক থিয়েটারে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল, ঠিক তেমনই ওই 26 ফেব্রুয়ারি 1904 খ্রিস্টাব্দে কলকাতা টাউন হলে একই জিনিস আমরা লক্ষ্য করব। ওই 21 এপ্রিলের মতনই ডাইনামিক রিলিজিয়ান নামে নিবেদিতার বক্তৃতাটা শোনার পরে বিপিনচন্দ্র পাল বলেছিলেন, এটা ডাইনামিক রিলিজিয়ান নয়। আমি সভাপতি রূপে এটি শুনতে শুনতে বুঝতে পারছিলাম এটা আসলে একটা ডিনামাইট। অপর এক সতা বাঙালি বিপ্লবী পরবর্তীকালে মতিলাল রায়, যিনি শ্রীরামপুরের বাসিন্দা, তিনি বলছেন নিবেদিতা উত্তেজনার বিদ্যুৎ তরঙ্গ সৃষ্টি করেছিলেন সেদিনে। আমার শিরায় শিরায় একটা বিদ্যুৎ খেলে গিয়েছিল, ভাবা যায় না। এবং আর একজন বিখ্যাত মানুষ, স্টেটসম্যান পত্রিকার অস্থায়ী সম্পাদক, বহুদর্শী আন্তর্জাতিক সাংবাদিক, যার কথা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, স্যামুয়েল র্যাডক্লিফ, মডার্ন রিভিউ পত্রিকার নিবেদিতার মরণোত্তর প্রশস্তিতে লিখেছেন, আমি নিবেদিতাকে বক্তৃতা করতে শুনেছি কলকাতার টাউন হলে বিরাট জনসমষ্টির সামনে জাতীয়তা ধর্ম নামক তার প্রাণ কাড়া বিষয়ে। আমি তখন ভেবেছি, এখনও তাই ভাবি, যে তার বাগ্মিতা শক্তি যখন পূর্ণ প্রকাশিত হতো, তাকে অতিক্রম করার তুল্য কিছু আমি কদাপি দেখিনি। এই বক্তৃতার মূল বক্তব্য ছিল ভারতের ভাবগত অখণ্ডতা, সেই সঙ্গে অখণ্ডতা বিরোধী শক্তিগুলোকে জাতীয়তার দ্বারা ধ্বংস করার প্রয়োজনীয়তা। ওই বছরই কিন্তু 14 আগস্ট ভুলে গেলে চলবে না, ডন সোসাইটিতে যে বিখ্যাত জাতীয়তাবাদ সম্পর্কে নিবেদিতার বক্তৃতা বা জাতীয়তা বিষয়ে যে বক্তৃতা জিনিসটা আমরা পাই, সেখানে তিনি বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষারূপে তোমরা অবশ্যই স্মরণ রাখবে, যে দেশের লোক কেবল মতভেদ বা ভাবভেদের কারণে পরস্পরের টুঁটি চেপে ধরে, সে দেশে জাতীয়তা আসতে কখনোই পারে না। ব্রহ্মবাদীন পত্রিকায় বক্তৃতাটি সুন্দরভাবে বর্ণিত হয়ে রয়েছে, আজও জলজল করে। ওই বছরই কিন্তু জানুয়ারি মাসে পাটনায় ছাত্রদের সভায় প্রদত্ত ভাষণটি বিহার হেরাল্ড পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ভাষণ প্রসঙ্গে পত্রিকার মন্তব্য ভারী সুন্দর ছিল। সেখানে বলা হচ্ছে, ভগিনী নিবেদিতা হিন্দু ধর্মের জটিল তথ্যসমূহ ব্যাখ্যার চেষ্টা করেননি। ভারতবাসীরা কিভাবে জাতি হিসাবে যথার্থ প্রগতির পথে অগ্রসর হতে পারবে, তারই বাস্তব উপায় তিনি যেন নির্দেশ করতে চেয়েছিলেন। তিনি বলেন, বালকদের মুখে অপরিমেয় শান্তি দেখলে আমি দুঃখিত হব। আমি চাই তোমরা নিজেদের মধ্যে মল্লযুদ্ধ করো, বক্সিং করো, তরবারি খেলো, যাতে ইংরেজরা বুঝতে পারে
এই শক্তিশালী যুবকরা ভারতীয় প্রোডাক্ট। ভারতবর্ষের যুব সমাজ ভারতবর্ষের জন্য তাদের শক্তি সঠিক ব্যয় করবে এবং শক্তি সঞ্চয় করবে তাদের ভারতীয় পদ্ধতিতে। লাঠি খেলা বা বিভিন্ন ধরনের মল্লযুদ্ধ, বক্সিং, এগুলো ভারতীয়দের ভারতীয় শক্তিতে উদ্বুদ্ধ করবে, এটা তার বিশ্বাস ছিল। স্বামীজি সেটাই চাইতেন, কিন্তু লোহার পেশি, ইস্পাতের স্নায়ু এবং অপ্রতিরোধ্য ইচ্ছাশক্তি সম্পন্ন যুবক দল। নিবেদিতা তারই পুনরাবৃত্তি করতেন এবং করলেন। শুধু স্বামীজির মানুষ তৈরির জায়গায় তিনি তুলে ধরলেন জাতি গঠনের আদর্শ। আমি বোধহয় কোনো একটা সময় বলেছিলাম, আমার মনে আছে, হয়তো এখানে বা অন্য কোনো বক্তৃতার মাধ্যমে বলেছিলাম, স্বামীজি শরীর যাওয়ার অল্প দিনের মধ্যেই 15ই জুলাই 1902 খ্রিস্টাব্দে যখন দক্ষিণ কলকাতায় সাউথ সুবারবান স্কুল ভবানীপুর অঞ্চলে তার একটা স্মরণসভার ব্যবস্থা করেন। রবীন্দ্রনাথ স্বয়ং সেখানে সভাপতিত্ব করেছিলেন। সেখানে নিবেদিতা রবীন্দ্রনাথ দ্বারা জিজ্ঞাসিত হয়েছিলেন যে আপনার গুরুর শরীর যাওয়ার পরে এখন আপনার কীরকম মনে হচ্ছে? দেশে ফিরে যাওয়াটাই আপনার কি লক্ষ্য বা ইচ্ছা? কারণ যে গুরুকে সামনে রেখে জীবন শুরু করেছিলেন এদেশের উন্নয়নের জন্য, এদেশের মেয়েদের আপগ্রেডেশনের জন্য, এদেশের সভ্যতা, সংস্কৃতি, সামাজিক রীতিনীতির অনুসন্ধানে এসে যে চমক আপনি আবিষ্কার করার জন্য নিজের একটা উৎসুকতা ছিল, আজকে তার অবসাদ এনে দিয়ে সেই গুরুর আপনাকে ছেড়ে চলে যাওয়ায় সেগুলোর আর উৎসুকতা কি থাকবে আপনার মনের মধ্যে? নিবেদিতা বললেন, আলবাত থাকবে। তিনি ঘোষণা করলেন, নিবেদিতা রবীন্দ্রনাথের জিজ্ঞাসার শেষ প্রশ্নের উত্তরে, যে এর পরে তাহলে আপনার কি কাজ, আপনি কি করতে চাইছেন, হোয়াট ইজ ইউর প্ল্যান? তখন নিবেদিতা বললেন, মাই টাস্ক ইজ অ্যাওয়েক দ্য নেশন। আমার এই জাতিটিকে জাগানাই কর্তব্য এবং আমার প্রতি দায়ভার চাপিয়ে দিয়ে গেছেন আমার গুরু। আমি সেই কাজেই ব্রতী হব। 15ই জুলাই 1902 খ্রিস্টাব্দের পরে নিবেদিতা বেরিয়ে পড়েছিলেন ভারত পরিক্রমায়। স্বামী বিবেকানন্দের জীবন এবং বাণীকে ভর করে তিনি যুব সমাজের কাছে সেই বার্তায় পৌঁছে দিতে চেয়েছিলেন যেটা স্বামীজি চেয়েছিলেন। দেশ জেগে উঠবে, দেশ স্বাধীন হবে, দেশ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হবে। দেশবাসীকে শেখাইজি তাদের নিজেদের দ্বারাই করতে হবে, কারণ তাদের কাছে স্বামী বিবেকানন্দের ভাষায় দেশ শুধু একটা ভৌগোলিক ভূখণ্ড মাত্র নয়। নিবেদিতা সেটি প্রাণে প্রাণে অনুভব করেছিলেন। তার গুরু যেটি চাইতেন, এই ভৌগোলিক একটি এলাকা যদি একটি দেশ হয়, সেটি কোনো ভূখণ্ড মাত্র নয়, সেটি দেশমাতৃকা, সেটি সদা জাগ্রত। সেই দেশমাতৃকার পুজো করেই প্রতিটি দেশ বড় হয়েছে। ভারতবর্ষ কেন পারবে না? ভারতবর্ষ তো আরও ঐশ্বর্যশালী, প্রাকৃতিক, আধ্যাত্মিক এবং ভারতবর্ষের সামাজিক পরিকাঠামোর পাশাপাশি ভারতবর্ষের যে জীবন প্রবাহ, নিত্য ভারতবাসীর উপাস্য আরাধনার বস্তু কিন্তু ঈশ্বর। সে আল্লাহ রূপে হোক, সে গড রূপে হোক, ভগবান রূপে হোক, তারা ভারতবাসীরা তাদের জীবন প্রভাতে প্রতিদিন নিত্য নিদ্রাভগ্নের পর তারা সেই দেশমাতৃকাকেই শ্রদ্ধা জানিয়ে এবং সেই ঈশ্বরীয় সত্তাকেই নিজের মনের মধ্যে অনুভব করে তাকে হাত তুলে নমস্কার করে কর্মক্ষেত্রে অগ্রসর হবে দিনের শুরুতেই। দুপুরে যখন স্নানাদি সেরে সূর্যদেবকে প্রণাম করে তাদের অন্ন গ্রহণ করতে যাবে,
সেই অন্ন গ্রহণের পূর্বে তারা আবার তাদের সেই ঈশ্বর এবং যিনি তাদেরকে পরিচালিত করে দিন দিন এগিয়ে নিয়েছেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই ব্রহ্মর স্বরূপ নিজের আত্মাকে সন্তুষ্টিকরণের জন্য অন্ন আহার তাকে প্রথমে প্রণামের মাধ্যমে নিবেদন করে নিজের অন্নগ্রহণ শুরু করে। আবার সন্ধ্যা আরতির পরে কর্মক্ষেত্র থেকে ফেরার আগে কর্মস্থলে যদি শ্রমিক হন, যিনি শিল্পে কর্মরত, তারা সেই যন্ত্রগুলিকে ঠিকভাবে ধুয়ে পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে রেখে প্রণাম করে বাড়ি ফিরে আসেন। একইভাবে দিন চলতে থাকে। এটি ভারতবর্ষের রীতি, এটি ভারতবর্ষের নীতি, এটি নিবেদিতার কাছে খুঁজে পাওয়া ভারত দর্শনের মূল মন্ত্র। নিবেদিতার ভারত দর্শন 206তম পর্ব সময় বলছে শেষ করতে হবে আজকের অনুষ্ঠান। আবার অপেক্ষায় রাখবে আপনাদেরকে আগামী রবিবারের জন্য। সকলে ভালো থাকবেন। জুলাই মাসটি তার গুরুর শরীর যাওয়া বিধ্বস্ত নিবেদিতার মানসিক অবসাদ দূর করে কাটিয়ে তারই গুরুর জীবন বাণীকে সম্বল করে দেশবাসীর উদ্দেশ্যে তার যে অঙ্গীকার, এটা যেন মেটারলিংকেই স্মরণ করে দেয়। বিখ্যাত দার্শনিক মেটারলিং যেটি বলেছেন, চোখের জলে অকালে অসময়ে তার কাছ থেকে নির্বাপিত হওয়া কোনো আদর্শ চরিত্র যদি চলে যায়, তার জন্য চোখের জলে তার যাওয়ার পথকে পিছিল না করে তার অসমস্ত কাজ দিকে যদি নিজে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটিকে সত্যিকারের শ্রদ্ধার চোখে সে কাজটি সম্পন্ন করায় তার গুরুর প্রতি, তার সেই আদর্শের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জ্ঞাপন হবে। এটি ভারতীয় ভাষায় নিবেদিতার ভারত দর্শন হোক, এই প্রার্থনা জানাই। ভারতবাসীর মনেও সেই দেশাত্মবোধ জেগে উঠুক, যে দেশাত্মবোধের সূচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ, জানিয়েছিলেন ভারতবাসীকে, জাগিয়েছিলেন ভারতবাসীকে। নিবেদিতার মাধ্যমে সেটি বৃহৎ আকারে প্রচার হয়, প্রকাশ হয়, সেটি যেন আমাদেরও আজকের স্বাধীনোত্তর ভারতবর্ষ স্বাধীনতা ধরে রাখা, এই দেশমাতৃকের অখণ্ডতা ধরে রাখা, সেক্ষেত্রে যেন জাতীয়তা বোধকেই আমরা সামনে খুঁজে পেতে চাই তার গুরুর এবং নিবেদিতার আদর্শের মাধ্যমেই। আজকের প্রতিটি ভারতবাসীর মধ্যে যেন সেই জাতীয়তাবোধ ফিরে আসুক। সে রাজনৈতিক নেতা হোক, সে ছাত্র হোক, সে শিক্ষক হোক, সে ভারতবর্ষের কোনো সুনাগরিক হোক। জয়তু বিবেকানন্দ, জয়তু নিবেদিতা। সময় বলছে এখন থামতে হবে। সকলে ভালো থাকুন। আবার আগামী রবিবার এই অংশরই পূর্বানুবৃত্তি করে এগিয়ে যাব জাতীয়তাবোধের সন্ধান দিয়ে। আপনাদের কাছে প্রতিটি ভারতবর্ষের অঙ্গীকার যেন ভারতীয়ত্ব বোধে উদ্বুদ্ধ হয়। নিবেদিতা গভীরভাবে যেটি চেয়েছিলেন, এবং এটাই আমার মনে হয় নিবেদিতার ভারত দর্শনের আসল রূপ। ওং অসতোমা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।